সে ডালের আম তো আমারই পাওনা, আমি কোনো চুরি করিনি। এই থামো তোমরা দুজন, এটা কোনো মারামারি করার জায়গা নয়। রবি, তুমি বলছো গাছ তোমার, আর কেষ্ট তুমি বলছো ডাল তোমার চালের উপর। আচ্ছা কেষ্ট, কাল যখন কাল বৈশাখী ঝড় হয়েছিল তখন ওই ডালের পাতা আর মরা ডালপালা তো তোমার বাড়ির উঠানে পড়েছিল। সেই জঞ্জাল কে পরিষ্কার করেছিল? এই জঞ্জাল তো আমি পরিষ্কার করেছিলাম মোড়ল মশাই। ছিল হেমমধু রাজ্যের রাজপুত্র অরুণ আর চারুদিদি মিলে সাধারণ মানুষের জন্য একটা বিদ্যাপীঠ তৈরি করছেন। সেখানে অক্ষর জ্ঞান আর হিসেব শেখানো হবে। পুরো হাটের মানুষ অবাক হয়ে যাবে। ক্যাবলা আনন্দের চোটে তার কোমর থেকে শালপাতার বাঁশিটা বের করে খুব সুন্দর একটা মিষ্টি সুর। রাজপুত্র অরুণ, আপনার প্রতিটি পদক্ষেপ আমাকে নতুন করে অবাক করে। বিদ্যাপীঠের ওই বটগাছটা একদিন আমাদের দুই রাজ্যের ঐক্যের সব থেকে বড় প্রমাণ হয়ে দাঁড়াবে। হেমমধু রাজ্যের পূর্ব দিকের বিশাল ফাঁকা প্রান্তর। সকালের রোদ চারদিকে ছড়িয়ে পড়েছে। রাজপুত্র অরুণ, মহারাজ অম্বিকা প্রসাদ এবং যোগু মোড়ল সেই প্রান্তরের মাঝখানে দাঁড়িয়ে আছে, সাথে রাজ্যের প্রধান স্থপতি। বিদ্যাপীঠ নির্মাণের জন্য এই জায়গাটি জমি নির্বাচন করা হয়েছে। রাজপুত্র অরুণ, তুমি বিদ্যাপীঠের জন্য জায়গা খুব সুন্দর নির্বাচন করেছো। রাজপ্রাসাদ থেকে খুব বেশি দূরেও নয়, আবার হাটের কোলাহল থেকেও বেশ কিছুটা আড়ালে। এখানে সাধারণ মানুষ খুব শান্তিতে বিদ্যা লাভ করতে পারবে। পিতা মহারাজ, চারুরও ঠিক এমন একটা জায়গায় পছন্দ হতো। আমি স্থপতির সাথে কথা বলে নকশা চূড়ান্ত করে ফেলেছি। বড় বড় কক্ষ থাকবে আর মাঝখানে থাকবে একটা বিশাল উন্মুক্ত প্রাঙ্গণ। কিন্তু পিতা মহারাজ, নকশার একটা ছোট বাধা এসে দাঁড়িয়েছে। বাধা? এই বিশাল প্রান্তরে আবার কিসের বাধা রাজপুত্র? এখানে তো কারোর ঘর বাড়িও নেই যে ভাঙতে হবে। ঘর বাড়ি নেই বাবা, কিন্তু ওই যে প্রান্তরের দক্ষিণ দিকে একটা বিশাল পুরনো বটগাছ দেখাচ্ছে। স্থপতি বলেছেন বিদ্যাপীঠের নকশা অনুযায়ী ওই বটগাছটা কেটে ফেলতে হবে, নইলে মূল প্রবেশদ্বার তৈরি করা যাবে না। এই রাজপুত্র মশাই একদম ঠিক বলেছেন মহারাজ। গাছটা এত বড় জায়গা জুড়ে আছে যে ওটা না কাটলে আমাদের নকশা একদম বদলে ফেলতে হবে। একটি বটগাছ কাটা তো কোনো বড় কথা নয়। রাজ্যের এত বড় একটা কাজের জন্য একটা পুরনো বটগাছ তো কাটা যেতেই পারে। তুমি কাঠুরেদের নির্দেশ দিয়ে দাও স্থপতি। কিছু প্রবীণ কৃষক এবং সাধারণ মানুষ দূর থেকে তাদের আলোচনা শুনে খুব সংকোচের সাথে এগিয়ে এলো। তাদের মুখে স্পষ্ট চিন্তার ভাঁজ। মহারাজ অম্বিকা প্রসাদের জয় হোক, রাজপুত্র মশাইয়ের জয় হোক। আমরা সাধারণ কৃষক, আমাদের একটা কথা বলার ছিল। আপনারা সংকোচ করবেন না, নিশ্চিন্তে আপনাদের কথা বলুন। আপনাদের কোনো সমস্যা আছে কি? রাজপুত্র মশাই, আমরা শুনলাম এই প্রান্তরে বিদ্যাপীঠ তৈরি হবে। এটা আমাদের জন্য পরম সৌভাগ্যের কথা। কিন্তু আপনারা যে পুরনো বটগাছ কাটার কথা বলছেন, ওটা শুধু বটগাছ নয় রাজপুত্র মশাই। ওই গাছের নিচে আমাদের বাপ দাদারা বিশ্রাম নিতেন। আমরা কৃষকেরা রোদে পুড়ে কাজ করার পর ওই গাছের ছায়াতে দুপুরে খাবার খাই। গ্রামের সব ছোটখাটো বিচার ওই গাছের নিচেই হয়। গাছটা কাটা পড়লে আমাদের মনে খুব কষ্ট হবে। আপনারা তো সাধারণ কৃষক, আপনারা কি বিদ্যাপীঠের নকশার চেয়ে একটা গাছকে বেশি বড় করে দেখছেন? স্থপতি, আপনি থামুন। প্রবীণ কৃষক একদম ঠিক কথা বলেছেন। একটা বিদ্যাপীঠ তৈরি হবে মানুষের মঙ্গলের জন্য, আর সেই কাজ শুরু করার আগেই যদি মানুষের মনে কষ্ট দেওয়া হয় তবে সেই বিদ্যার কোনো মূল্য থাকে না। পিতা মহারাজ, আমি এই গাছ কিছুতেই কাটতে দেব না। তুমি একদম ঠিক বলেছ রাজপুত্র। সাধারণ মানুষের আবেগ জড়িয়ে আছে এই গাছের সাথে। কিন্তু তাহলে বিদ্যাপীঠের নকশার কি হবে? নকশা পরিবর্তন করা হবে পিতা মহারাজ। ইট আর পাথরের তৈরি প্রবেশদ্বারের চেয়ে এই বিশাল বটগাছই হবে আমাদের বিদ্যাপীঠের আসল প্রবেশদ্বার। স্থপতি, আপনি এই বটগাছকে ঘিরে বিদ্যাপীঠের প্রাঙ্গণ তৈরি করবেন। ছোটরা কক্ষের ভেতরে পড়বে, আর বয়স্ক কৃষকেরা যারা কাজের ফাঁকে হিসাব শিখতে আসবে তারা এই বটগাছের ছায়ায় বসে বিদ্যা লাভ করবে। এই বটগাছ হবে আমাদের হেমমধু রাজ্যের জ্ঞান আর শান্তির প্রতীক। প্রবীণ কৃষকরা আনন্দে একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো।
রাজপুত্র মশাই, আপনার এই দয়া আর চিন্তা ভাবনা আমাদের মুগ্ধ করে দিল। আমাদের যুবরানী চারুলতা মা ঠিকই বলেন, আপনি সাধারণ মানুষের মনের ভাষা বুঝতে পারেন। আমরা কথা দিচ্ছি, বিদ্যাপীঠ তৈরি সব কাজে আমরা নিজেদের গান জড়িয়ে সাহায্য করব। রাজপুত্র অরুণ হাসি মুখে কৃষকদের কথায় সায় দিল। কোনো বিবাদ বা চক্রান্ত ছাড়া মানুষের আবেগকে সম্মান জানিয়ে রাজপুত্র অরুণ এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলো। মধুপুর রাজ্যের প্রধান হাট, দুপুরবেলা। হাটের একদম মাঝখানে একটি সুন্দর চালাঘর তৈরি হয়েছে। ভ্যাবলা এবং ক্যাবলা মহা উৎসবে তাদের নতুন মিষ্টির দোকানের জিনিসপত্র গোছাচ্ছে। হাটের অন্য পাশ থেকে মধুপুরের একজন পুরনো ময়রা নাম নিতাই পদ খুব গম্ভীর মুখে তাদের দোকানের দিকে এগিয়ে এলো। ও ভাই, তোমরা তো হেমমধু রাজ্য থেকে এসেছো শুনলাম। তোমরা কি ভ্যাবলা আর ক্যাবলা? আগে হ্যাঁ দাদা, আমরাই ভ্যাবলা আর ক্যাবলা। আজ থেকে আমরা এই মধুপুরের হাটেও আমাদের মিষ্টির দোকান চালু করেছি। রাজপুত্র মশাই আর মহারাজ মধুরাজার বিশেষ অনুমতি আছে আমাদের। আপনি কে দাদা? আমি নিতাই বন্ধু। এই হাটে আমার মিষ্টির দোকান আছে গত 30 বছর ধরে। তোমরা হেমমধু রাজ্য থেকে এসেছো এই হাটে ক্ষীরের সন্দেশ বিক্রি করবে, তাহলে তো আমাদের ব্যবসায় টান পড়বে গো। সাধারণ মানুষ তো নতুন জিনিসের দিকে বেশি ঝুঁকবে। আমরা কি তাহলে এবার না খেয়ে মরবো গো? নিতাই দাদা, আপনি মিশি মিশি ভয় পাচ্ছেন। আমরা এখানে কারো পেটে লাথি মারতে আসিনি। আমাদের সারু দিদি আমাদের শিখিয়েছে, ব্যবসায় কখনো অন্যকে ডুবিয়ে একা বড় হওয়ার কিছু নেই। বড় বড় কথা তো সবাই বলতে পারে ভাই, কিন্তু হাটের নিয়ম তো আলাদা গো। খদ্দের তো সবার দোকানে সমান ভাবে যাবে না গো। খদ্দের সবার দোকানে যাবে নিতাই দাদা। আমরা একটা নতুন কথা ভেবেছি। আমাদের হেমমধু রাজ্যের ক্ষীরের খুব নাম। আর আমরা শুনেছি আপনার দোকানে ছানার মিষ্টি নাকি মধুপুরের সেরা। আমরা যদি নিজেদের মতো ব্যবসা করি তবে খদ্দের ভাগ হয়ে যাবে। আর তার চেয়ে আমরা যদি একসাথে কাজ করি। একসাথে কাজ? সেটাই আবার কেমন কথা গো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি আপনি আপনার সেরা ছানা মিষ্টি তৈরি করবেন, আর আমরা সেই মিষ্টির ওপর আমাদের খাঁটি ক্ষীরের প্রলেপ দেব। হেমমধু রাজ্যের ক্ষীর আর মধুপুর রাজ্যের ছানা মিলে একটা 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 নতুন মিষ্টি তৈরি হবে। আমরা সেই মিষ্টির নাম দেব মিলন সন্দেশ। খদ্দের আপনার দোকানেও ভিড় করবে, আমাদের দোকানেও আসবে। আমাদের দুই রাজ্যে যেমন মিল হয়েছে, আমাদের ব্যবসাতেও তেমন মিল হবে। নিতাই পদ ময়রা অবাক হয়ে ভ্যাবলার মুখের দিকে তাকিয়ে রইল। তার গম্ভীর মুখে একটা খুব সুন্দর হাসি ফুটে উঠল। ভ্যাবলা ভাই, তোমাদের বুদ্ধি আর মনের কথার তুলনা নেই গো। আমি মিশি মিশি তোমাদের শত্রু ভাবতে গিয়েছিলাম। তুমি ঠিকই বলেছো। আমরা একসাথে মিলে মিলন সন্দেশ তৈরি করবো। পুরো হাটের মানুষ অবাক হয়ে যাবে। ক্যাবলা আনন্দের চোটে তার কোমর থেকে শালপাতার বাঁশিটা বের করে খুব সুন্দর একটা মিষ্টি সুর ধরল। কোনো রেশারেশি ছাড়া একদম সহজ আর বুদ্ধিদীপ্ত উপায়ে ভ্যাবলা মধুপুরের হাটেও নিজেদের জায়গা পাকাপোক্ত করে নিল। মধুপুর রাজ্যের রাজপ্রাসাদ, চারুলতার কক্ষ। চারুলতা একটি চিঠি হাতে নিয়ে হাসি মুখে বসে আছে। জেসমিন ঘরে প্রবেশ করলো। জেসমিনের হাতে কিছু রেশম সুতোর বান্ডিল। দিদি, তুমি তো সকাল থেকে শুধু হাসছো। রাজপুত্র অরুণের চিঠি এসেছে নাকি? হ্যাঁ জেসমিন, রাজপুত্র অরুণ আজ সকালে বিদ্যাপীঠের জমি নির্বাচন করতে গিয়েছিলেন। সেখানে নাকি একটি পুরনো বটগাছ ছিল, যেটা স্থপতি কেটে ফেলতে চেয়েছিল, কিন্তু সাধারণ কৃষকদের আবেগ দেখে রাজপুত্র সেই গাছ তো কাটেনি, উল্টে গাছটাকে বিদ্যাপীঠের কেন্দ্রবিন্দু বানিয়ে দিয়েছে। রাজপুত্র মশাইয়ের উদারতার প্রজ্ঞার জন্যই তো আজ দুই রাজ্যের মানুষ তাকে এত ভক্তি করে। উনি খুব সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে দিদি। গাছটাও বাঁচলো আর সাধারণ মানুষের বিশ্বাসও আরো শক্ত হলো। তুই ঠিকই বলেছিস, কিন্তু তোর হাতে ওগুলো কি জেসমিন? এত সুন্দর চকচকে রেশম সুতো তো আমি আগে কখনোই দেখিনি। এই জন্যই তো আমি তোমার কাছে ছুটে এসেছি দিদি। আমি দাদি পল্লীতে রূপমঞ্জুরি আর মাকে রেশম সুতো বাছাই করার দায়িত্ব দিয়েছিলাম।
ওরা দুজনই কাল সারা রাত ধরে সুতো বাছাই করেছে। ওরা এত নিখুঁতভাবে সেই সেরা সুতোগুলোকে আলাদা করেছে যে আমাদের রাজ্যের সেরা তাঁতিরাও সুন্দর বাছাই করতে পারে না। চারুলতা সুতোগুলো হাতে নিয়ে খুব মনোযোগ দিয়ে দেখলো। সত্যি জেসমিন, এই সুতোর বুননার মান একদম নিখুঁত। ওরা রত্নগরের রাজপ্রাসাদে ছিল, তাই ওদের চোখে রেশমের আসল রূপটা খুব সহজেই ধরা পড়ে। তুই ওদের যোগ্য কাজে সম্মান দিয়েছিস তো জেসমিন? ওরা তো এই কাজ পেয়ে ভীষণ খুশি দিদি। ও তবে ওরা দাদিমাসিকে দিয়ে আমাকে একটা বার্তা পাঠিয়েছে। ওরা বলেছে বর্ষাকাল আসতে আর বেশি দেরি নেই। মাটির ঘরের স্যাঁতসেঁতে আবহাওয়ায় দামি রেশমগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই ওরা পরামর্শ দিয়েছে শুধু কাঠের বাক্সের ভেতরে যেন শুকনো নিম পাতার কিছু পরিষ্কার খড় বিছিয়ে রাখা হয়, এতে শুধু একদম ঠিক থাকবে। জেসমিন, এ তো খুব কাজের কথা। আমি তো এটা ভেবে দেখিনি। ওদের এই পরামর্শ আমাদের অনেক বড় লোকসানের হাত থেকে বাঁচিয়ে দিল। ওরা এখন আর কোনো অহংকারী মহারানী নেই জেসমিন। ওরা এখন এই রাজ্যের খাঁটি হিতাকাঙ্ক্ষী হয়ে উঠেছে। তুমি ঠিকই বলেছো দিদি। আমি আজই রাজকোষ থেকে নির্দেশ দিয়ে সব গুদাম করে নিম পাতার খড় বিছিয়ে রেশম সংরক্ষণের ব্যবস্থা করতে। মধুপুর রাজ্যের সুরেশপুর গ্রাম। পুরনো মোড়লদার সামনে কয়েকটা পাটের বস্তায় নতুন ধানের বীজ। গ্রামের কৃষকরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বীজ নেওয়ার জন্য। সেনাপতি রাজেশ সেখানে এলো। বাবা, আপনি তো আজ খুব সকাল সকাল বীজ বিতরণের কাজ শুরু করে দিয়েছেন। সব কৃষকেরা ঠিক মতো বীজ পাচ্ছে তো? এই সব একদম নিখুঁত ভাবে হচ্ছে রাজেশ। আমি জমির হিসাব অনুযায়ী সবাইকে সমান ভাগে বীজ দিচ্ছি। কেউ কম পাচ্ছে না বা বেশিও পাচ্ছে না। গতবার আমি যাদের বীজ দিয়েছিলাম, এবার তাদের একটু কমিয়ে যাদের জমির ফসল নষ্ট হয়েছিল তাদের একটু বেশি দিচ্ছি। এতে গ্রামের মধ্যে একটা সমতা থাকবে গো। এই সেনাপতি মশাই, আপনার বাবা এখন আমাদের এই গ্রামে না আসল দেবতা হয়ে গেছেন। এমন নিখুঁত আর সমান হিসেব আমরা আগে কখনো দেখিনি। আমাদের আর কোনো অভাব নেই। বাবা, আপনার এই কাজগুলো দেখলে আমার বুকটা গর্বে ফুলে উঠছে। আপনাকে একটা নতুন খবর দেওয়ার ছিল। হেমমধু রাজ্যের রাজপুত্র অরুণ আর চারুদিদি মিলে সাধারণ মানুষের জন্য একটা বিদ্যাপীঠ তৈরি করছেন। সেখানে অক্ষর জ্ঞান আর হিসেব শেখানো হবে। এ তো খুব চমৎকার খবর রাজেশ। আমাদের যুবরানী আর রাজপুত্র সব সময় মানুষের একটা ধাপ এগিয়ে যাওয়ার কথা ভাবেন, কিন্তু রাজেশ, হে মধুরাজের বিদ্যাপীঠ তো অনেক দূরে। আমাদের সুরেশপুর গ্রামের কৃষকেরা তো সারাদিন মাঠে কাজ করে সেখানে গিয়ে বিদ্যা লাভ করতে পারবে না গো। আপনি ঠিক বলেছেন বাবা, আমি এটাই ভাবছিলাম। তুমি জেসমিন মাকে আর চারু মাকে আমার এই কথা বলো। সুরেশপুর গ্রামে যে ওই পুরনো পঞ্চায়েত ঘরটা পড়ে আছে, ওটাকে একটু মেরামত করে আমরা ওখানে ওই বিদ্যাপীঠের একটা ছোট শাখা খুলতে পারি। গ্রামের যারা একটু শিক্ষিত তারা সন্ধ্যার পর ওখানে বসে বাকিদের হিসাব অক্ষর শেখাবে। কন রাজকোষ থেকে শুধু একটু বই আর আলোর ব্যবস্থা করে দিলেই হবে গো। রাজেশ অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে রইল। বাবা, আপনার চিন্তা এত দূরে পৌঁছে গেছে। আমি আজই জেসমিনকে গিয়ে আপনার এই প্রস্তাবের কথা বলবো। সুরেশপুর গ্রাম থেকে শুরু করে পুরো মধুপুর রাজ্যে আমরা এই শিক্ষার আলো ছড়িয়ে দেব। হেমমধু রাজ্যের রাজপ্রাসাদ। রাতের বেলা রাজপুত্র অরুণ নিজের কক্ষের জানালার কাছে দাঁড়িয়ে আছে। রাজপুত্র অরুণ আর সারাদিনের কাজের পর বেশ তৃপ্ত। মধুপুর রাজ্যে চারুলতাও নিজের কক্ষের জানালার কাছে দাঁড়িয়ে আছে। রাতের শান্ত বাতাসে একটা স্নিগ্ধ আবেগ। চারুলতা মনে মনে বলল, রাজপুত্র অরুণ, আপনার প্রতিটি পদক্ষেপ আমাকে নতুন করে অবাক করে। বিদ্যাপীঠের ওই বটগাছটা একদিন আমাদের দুই রাজ্যের ঐক্যের সব থেকে বড় প্রমাণ হয়ে দাঁড়াবে। মোরুল কাকাও সুরেশপুর গ্রামে বিদ্যাপীঠের শাখা খোলার প্রস্তাব দিয়েছে। রূপমঞ্জুরিরা রেশম সুতো সংরক্ষণের এত সুন্দর উপায় বলে দিয়েছে। আমাদের রাজ্যে এখন আর কোনো তরোয়ালের ঝনঝনানি নেই, কোনো গুপ্তচরের চক্রান্ত নেই। আছে শুধু সামনে এগিয়ে যাওয়ার এক সহজ আর সুন্দর পথ। আমি আপনার চিঠির অপেক্ষায় রইলাম রাজপুত্র। হেমমধু রাজ্যের রাজপ্রাসাদ। রাতের বেলা রাজপুত্র অরুণের কক্ষ। রাজপুত্র অরুণ জানালার কাছে দাঁড়িয়ে বাইরের শান্ত আকাশের দিকে তাকিয়েছিল। এমন সময় যোগু মোড়লে জয়া হাসি মুখে ঘরে ঢুকলো। জয়ার হাতে একটা সুন্দর মাটির পাত্র, যা একটা পরিষ্কার শালপাতা দিয়ে ঢাকা। রাজপুত্র, তুমি এখানে একা একা দাঁড়িয়ে আসো? আমি তো ভাবলাম তুমি ঘুমিয়ে পড়েছো। এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। জয়া মা, আসুন,
আমার চোখে আজ ঘুম নেই। রাজ্যের এতগুলো ভালো কাজের সূচনা হলো আজ, মনটা আনন্দে ভরে আছে। আপনার হাতের ওই পাত্রে কি আছে মা? ওটা জয়ার হাতের কিছু নয় রাজপুত্র, ওটা হলো ভ্যাবলা আর ক্যাবলার নতুন সৃষ্টির প্রমাণ। মধুপুরের হাটে আজ ওরা যে নতুন মিষ্টি বানিয়েছে, নিতাই পদ ময়রা নিজে এসে সেই মিষ্টি আমাদের জন্য দিয়ে গেছে। ওরা এর নাম দিয়েছে মিলন সন্দেশ। তুমি একটু খেয়ে দেখো রাজপুত্র। রাজপুত্র একটি মিষ্টি মুখে দিল। বাবা, এই মিষ্টির স্বাদ তো সত্যিই অপূর্ব। হেমমধু রাজ্যের ক্ষীর আর মধুপুর রাজ্যের ছানা মিলে এমন একটা অদ্ভুত সুন্দর স্বাদ তৈরি হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। নিতাই পদ ময়রা তো ভ্যাবলার প্রশংসায় পঞ্চমুখ রাজপুত্র। সে বলেছিল ভ্যাবলা নাকি তাকে বুঝিয়েছে যে একা ব্যবসা করে বড় হওয়ার চেয়ে দুজন মিলে কাজ করলে দুজনেরই লাভ। নিতাই পদর সানা আর ভ্যাবলার ক্ষীর মিলে আজ হাটে যেন এক উৎসব লেগে গিয়েছিল। এটাই তো আমাদের আসল জয় মা। ভ্যাবলা প্রমাণ করে দিল যে বুদ্ধি আর ভালোবাসা দিয়ে যে কোনো সমস্যা আর রেশারেশি চিরকালের মতো মিটিয়ে দেওয়া যায়। চারু যখন এই মিলন সন্দেশের কথা জানবে তখন সে সব থেকে বেশি আনন্দ পাবে। তুমি একদম ঠিক বলেছো রাজপুত্র। আমাদের এই ছোট ছোট মানুষের বড় বড় কাজগুলো যে আমাদের দুই রাজ্যকে এক সুতোয় বেঁধে রেখেছে। তুমি এবার শান্তিতে ঘুমাও রাজপুত্র। কাল সকালে উঠে তো বিদ্যাপীঠের কাজ দেখতে যেতে হবে। রাজপুত্র অরুণ হাসি মুখে মাথা নেড়ে সম্মতি জানালো। যোগু, মোড়ল এবং জয়া তৃপ্তির হাসি নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বন্ধুরা, কি হবে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।